নমস্কার বন্ধুরা, আমি অমিত। মানুষের সঙ্গে ঘটে যাওয়া আরো কিছু অস্বাভাবিক ঘটনা নিয়ে হাজির অলৌকিক। আচ্ছা, ভাবো তো সেই মানুষটার কথা, পরিবারের সদস্যরা যার ইচ্ছাকে, যার পছন্দকে গুরুত্ব দেয়নি। দিন রাত চলেছে অশান্তি। শেষে একসময় পরিবার, পরিজন, জন্মভিটা সবকিছু ত্যাগ করতে হয়েছে তাকে। এত বড় পৃথিবীতে আপন বলতে, আশ্রয় বলতে তেমন আর কিছুই নেই। কিন্তু তারই মধ্যে আবার যদি ঝড় ওঠে, যদি শেষটুকু কেউ শেষ করে ফেলতে চায়, কি হবে তখন? কেউ তো নেই। সাধারণ মানুষের শক্তি যার কাছে হার মেনে যায়। থানা, পুলিশ, আদালত পর্যন্ত কোনো সাহায্য করতে পারে না। কি করবে তখন সেই মানুষটা? বলছি সোনিয়াদির কথা, রক্তপিশাচের মতো দুর্দান্ত ঘটনা যিনি আমাদের উপহার দিয়েছেন। আজ শোনাবো ওনার নিজের জীবনেরই একটা ঘটনা। প্রতিকূলতা মাথায় নিয়েও অমানসিক শক্তির সঙ্গে লড়াই করে কি করে জিতেছেন সেই দুর্দান্ত ঘটনা। অসংখ্য ধন্যবাদ সোনিয়াদি ঘটনাটি শেয়ার করার জন্য। এছাড়াও বন্ধুরা, তোমাদের বলি, প্রতি সপ্তাহের মঙ্গলবার ও শনিবার এমন সত্যি ঘটনা এখানে কিন্তু আসতেই থাকে। যদি শুনতে চাও তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে অলৌকিকের সাথে থেকো। এবারে শুরু হচ্ছে আজকের নিবেদন। মানা না মানা নিজের কাছে, লোকের মাঝে লুকিয়ে আছে হ্যালো ভাই অমিত, আমি কসবা থেকে সোনিয়া বলছি। অসংখ্য ধন্যবাদ তোমাকে আমার আগের ঘটনাগুলি এত সুন্দর করে পরিবেশন করার জন্য। তাই আজ তোমাকে আমার নিজের জীবনের একটা ঘটনা বলতে যাচ্ছি। দেখো, বর্তমানে যুগ পাল্টেছে, মানুষ এখন বুঝতে শিখেছে, অনেক কিছু সহজভাবে মেনেও নিতে শিখেছে। কিন্তু আমি যে সময়ের কথা বলছি, তখন সমাজ ছিল একটু অন্যরকম। তখন সোশ্যাল মিডিয়া তো ছিল না, মোবাইল, ইন্টারনেট কিছুই ছিল না, আর মানুষও এত উন্মুক্ত ছিল না। রীতি, নীতি, রেয়াজ খুব মানত মানুষ। ফলে পানির থেকে চুন খসলে অনেক কিছু হয়ে যেত। এই যেমন আমি একজনকে ভালোবাসতাম, বাড়ির কেউ সে কথা জানতো না, কারণ তখন প্রেম জিনিসটাকে মানুষ একদমই ভালো চোখে দেখতো না। এখন তো গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড ওপেনলি থাকছে। আমাদের সময় লুকিয়ে লুকিয়ে কথা বলতে হতো, লুকিয়ে চুরিয়ে দেখা করতে হতো। যদিও তার অনুভূতিটাই ছিল আলাদা। গুঁড়ো দুধ কিনে খাওয়া আর রান্নাঘর থেকে চুরি করে খাওয়া, দুটোর মধ্যে তফাৎ আছে। মজা করলাম। যাই হোক, 2004-এ যখন আমি উচ্চ মাধ্যমিক দিলাম, তারপর আমাদের এই ভালোবাসার কথা আমাদের বাড়ির লোকেরা জানতে পেরে যায়। এমনিতেই তখন প্রেম করা মানে অপরাধ করা, তার উপর আবার আমাদের ধর্ম আলাদা আলাদা। ছেলেটা মুসলিম সম্প্রদায়ের আর আমি হিন্দু। এই ব্যাপারটাকেই কেউ যেন মেনে নিতে পারছিল না, না ওদের বাড়ির লোক, না আমাদের বাড়ির লোক। আমরা কত বোঝানোর চেষ্টা করলাম, ধর্ম দিয়ে কি হবে বাবা, মানুষের সঙ্গে মানুষের বিয়ে হয়, কিন্তু তোমরা তো মানুষের সঙ্গে ধর্মের বিয়ে দিতে চাইছো। শুধু ধর্মের দোহাই দিয়ে অন্য একটা মানুষের সঙ্গে সারাটা জীবন কাটানো যায় না। কিন্তু কে শোনে কার কথা? তুই তো শুধু নিজের কথাই ভাবছিস, আমাদের কথা ভাবছিস? কি করে মুখ দেখাবো আমরা? লোকে যখন জানবে, কি উত্তর দেব যে আমার মেয়ে একটা বেজাতের ছেলেকে বিয়ে করেছে? সে যে কি অশান্তি, কি অশান্তি, তোমাকে আর কি বলবো। রাত দিন কান্নাকাটি, ধমক চমক, রান্না বান্না বন্ধ, খাওয়া দাওয়া বন্ধ, বাইরে বেরোনো বন্ধ। কি না হয়েছে তখন। কিন্তু আমাদের একটাই সিদ্ধান্ত, যত কিছুই হোক, যত প্রতিকূলতা আসুক, কোনো মূল্যেই আমরা কেউ কাউকে ছাড়ব না। কাজেই শেষ অবধি আমরা ঠিক করলাম যে এখান থেকে কোথাও আমরা পালিয়ে যাব, অনেক দূরে,
যেখানে আমাদের কেউ খুঁজে পাবে না, কেউ বিরক্ত করবে না। সেই মতো একদিন আমরা পালিয়ে গেলাম বাড়ি থেকে, বিয়ে করলাম। তারপর প্ল্যান করলাম যে আমরা হিমাচল প্রদেশ চলে যাব, ওখানে গিয়ে কিছুদিন নিজেদের মতো থাকব। আশা করি ততদিনে বাড়ির লোকেদের রাগও ঠান্ডা হয়ে যাবে, আমাদের মেনেও নেবে। না হলে তখন হাতে পায়ে ধরবো, ক্ষমা চাইব। এসব ভেবে আমরা পাড়ি দিলাম। সবকিছু ছেড়ে আসার সময় যে ভয় বা মন খারাপটা হয়েছিল, এখানে এসে সব যেন ধুয়ে মুছে গেল। কি ছেড়ে এসেছি, সামনে কি হবে, ওসব কোনো চিন্তা তখন আর মাথায় নেই, শুধুই ঘুরছি। এক এক জায়গায় হোটেল ভাড়া নিচ্ছি আর 2 দিন 3 দিন করে থাকছি আর ঘুরছি। এমন করতে করতে এক জায়গায় খবর পেলাম হিমাচলের একটা ছোট্ট গ্রাম, ছিটকুলি নাম, দারুণ সুন্দর নাকি জায়গাটা। তো আমরা ঠিক করলাম যে এরপর ওখানে যাব, ওখানে গিয়ে থাকবো কিছুদিন। কিন্তু তার আগেই ঘটল বিপদ। যেখানে আমরা ছিলাম সেখান থেকে গ্রামটা অনেকটা দূর, কাজেই যাওয়ার পথে আমরা একটা হোটেল বুক করেছিলাম যে রাতটা না হয় ওখানেই কাটাবো। তো পরিকল্পনা অনুযায়ী রাতে আমরা ছিলাম ওখানে, কিন্তু সকাল হতেই দেখলাম সেই জায়গাটাও কম সুন্দর নয়। ওপরে পাহাড়, নিচে পাথরের ওপর দিয়ে নদী বয়ে গেছে, আর একদিকে একটা বিশাল বাগান, কত রকম অজানা গাছ, লাল লাল ফল, অসাধারণ লাগছে দেখতে। ওই দেখে আমরা ঠিক করলাম যে এখানে না হয় আরো একদিন থেকে যাব আমরা। তো এরপরে ওই হোটেলেরই একটা বাচ্চাকে আমরা জোগাড় করলাম। বললাম, এই বাবু শোন না, বলছি ওখানে ওই বাগানের দিকে আমাদের নিয়ে যাবি? ও তখন কি বলল আমরা ঠিক বুঝতে পারলাম না, কারণ ওদের ওখানে কিন্ডরি ভাষা, আমরা ঠিক বুঝি না। তাও ধরে পড়ে হাতে কিছু টাকা গুঁজে দিয়ে শেষ অবধি ওকে রাজি করালাম। ও তখন আমাদেরকে বলল যে দুপুরে লাঞ্চের পরে আমাদের নিয়ে যাবে। তো সেই মতো আমরা তাড়াতাড়ি করে লাঞ্চ সেরে নিলাম, রেডি হলাম, ওর জন্য অপেক্ষা করছি। কিন্তু অনেকক্ষণ বাদে ও এলো। বুঝতে পারলাম যে সবাইকে লুকিয়ে এসেছে, তাই এত দেরি হলো। তো এরপর আমরা বেরোলাম। তখন তো মোবাইল টোবাইল কিছু ছিল না। আমার হাজবেন্ড একটা ক্যামেরা নিয়েছিল, ছবি তোলার ওর খুব শখ ছিল তখন। তো আমরা যাচ্ছি ওর সঙ্গে, পাহাড়ি এলাকা, কাজেই ওখানে সমতল বলে কিছু হয় না, হয় তোমাকে ওপরে উঠতে হবে নয়তো নিচে নামতে হবে। তো আমরা রাস্তা ধরে নিচে নামছি, কারণ বাগানটা ছিল নিচের দিকেই। এমন সময় যেতে যেতে স্থানীয় কয়েকজনের সঙ্গে ওর দেখা। ওনাদের দেখতেই ও তো থতমত খেয়ে গেল। তারপর ওনারা ওনাদের ভাষায় ওকে যে কি বললেন আমরা ঠিক বুঝতে পারলাম না, শুধু ভাবভঙ্গিতে এটুকু বুঝলাম যে ওনারা ওর উপর খুব গরম নিচ্ছে, ধমক দিচ্ছে ওকে। আমার হাজবেন্ড তখন ওকে বুঝিয়ে ওখান থেকে চলে আসতে বলল। এরপরও তাই করল। তো এরপর আমরা আবার বাগানটা ঘুরে ঘুরে দেখতে লাগলাম। আমার হাজবেন্ড এদিক ওদিক ফটো তুলছে। ফটো তোলার ওর এতই ঝোঁক যে নামতে নামতে ও অনেকটা নিচে নেমে গেছে, আমরা তখন ওপরে। এমন সময় আমার সঙ্গে একটা ব্যাপার হলো। আমার পায়ের তলার মাটিটা কেমন যেন গরম গরম মনে হলো। আমার মনে হচ্ছিল যেন একটু আগেই বোধহয় এখানে আগুন জ্বালানো হয়েছে। তখন জানি না কি করে আমার এই কথাটা মাথায় এলো, আমি ওকে জিজ্ঞেস করলাম, আচ্ছা বাবু, ইহা শমশান ঘাট কাহা হ্যায়? ও প্রথমে বুঝতে পারেনি আমার কথা। তখন আমি ওকে ভাঙিয়ে বললাম, मतलब इंसान मरने के बाद उनको कहाँ जलाया जाता है?
ও একটু একটু হিন্দি বুঝতো। উত্তর দিল, यहीं पे। আমি তো ভ্যাবাচাকা খেয়ে গেলাম। क्या यहीं पे? हाँ यही तो यहाँ का शमशान है। হঠাৎ করেই আমার মন থেকে সব আনন্দ যেন বাষ্পের মতো উবে গেল। কেমন যেন ভয় ভয় করতে লাগলো আমার। বারবার শুধু এটাই মনে হচ্ছিল যে বাগান ভেবে আমরা কোথায় চলে এসেছি, এটা শ্মশান। এই জন্যই বোধ হয় প্রথমে আসতে চায়নি। লোকগুলো বোধ হয় এই জন্যই ওকে বকাঝকা দিচ্ছিল। আমরা মনে হয় অনেক বড় ভুল করে ফেলেছি। এখানে আসা আমাদের উচিত হয়নি। তাড়াতাড়ি তাড়াতাড়ি আমাদের এখান থেকে ফিরতে হবে। কি গো, শুনছ? বলে আমি একটা ডাক দিলাম ওকে, কিন্তু ওর কোনো সাড়া নেই। আশেপাশে কোথাও নেই ও। আমি তখন আরো জোরে 2-3 বার ডাকলাম ওকে। কি গো, শুনছ? আমি এখানে। এবার ওর আওয়াজ পেলাম। ফটো তুলতে তুলতে ও আরো নিচে নেমে গেছে। তাড়াহুড়ো করে আমিও তখন নিচে নামতে লাগলাম, কিন্তু ওর কাছাকাছি পৌঁছতেই দেখি ওখানেই এক জায়গায় ও টয়লেট করছে। আমার বুকটা তখন আবারও একবার ধড়াস করে উঠল। কিসের যেন একটা অশনি সংকেত পাচ্ছি আমি। ভয়ঙ্কর কিছু একটা যেন হতে যাচ্ছে আমাদের সঙ্গে। তাই এরপর আমি ওকে বললাম, তাড়াতাড়ি চলো এখান থেকে, আমার আর ভালো লাগছে না এখানে, চলো চলো। ও বলল, কেন, হঠাৎ কি হলো তোমার? আমি ওকে কারণটা জানাইনি, কারণ আমার মতো যদি ওর মনেও ভয় ঢুকে যায় তাহলেই তো বিপদ। কাজেই তাড়াতাড়ি করে এরপর আমরা রুমে ফিরে এলাম। দুজনেই এবার ফ্রেশ হলাম। তারপর সন্ধ্যের আগেই রুমের সব দরজা জানলা বন্ধ করে দিলাম। ওকে বললাম, আজ রাতটা এখানেই কাটিয়ে কাল সকালেই আমরা বেরিয়ে পড়বো এখান থেকে, বুঝলে? কিন্তু সেই রাত আমাদের আর সহজভাবে কাটলো না। সন্ধ্যের থেকেই ওর হঠাৎ শরীর খারাপ, অসম্ভব মাথা যন্ত্রণা, তার সঙ্গে পায়খানা, বমি, ধুম জ্বর। এত জ্বর যে কি বলবো, গায়ে হাত দিলে মনে হচ্ছে যেন হাতে ছ্যাঁকা লাগছে। সঙ্গে সঙ্গে তখন আমি রিসেপশনে গেলাম, বলে ওষুধ নিয়ে এলাম, কিন্তু দেখলাম কিছুই হলো না তাতে। রাত যতই বাড়ছে পাল্লা দিয়ে ও শরীর খারাপও বাড়ছে। আমি তো ভীষণ ভয় পেয়ে গেলাম, কারণ এখানে তো আমি কাউকে চিনি না, কিছুই জানি না। কোথায় হাসপাতাল, কোথায় ডাক্তারখানা তাও জানি না। কি করব তাহলে এখন? আবারও তারপর আমি রিসেপশনে গেলাম, কি জানালাম ওনাদের। ওনারা তারপর একজন ডাক্তার নিয়ে এলেন। তিনি দেখে শুনে ওষুধ দিলেন, বললেন যে সকালের মধ্যে ঠিক হয়ে যাবে। সেই আশায় সারাটা রাত আমি জেগে রইলাম। সকাল হলো, কিন্তু জ্বর নামলো না। তারপর সেই ডাক্তারকে আবারও ডাকা হলো। উনি এলেন, 2টো ইঞ্জেকশন পুশ করলেন। এরপর তাতেও কিছু হলো না। তখন উনি বললেন যে একে এভাবে রুমে ফেলে রাখা ঠিক হবে না, হসপিটালে অ্যাডমিট করতে হবে। আশেপাশে কোনো হসপিটাল থাকলে নিয়ে যান। কিন্তু ওখানে আশেপাশে হসপিটাল মানে তাও 6-7 ঘন্টার রাস্তা। তারপরেও ওকে সেই হসপিটালে নিয়ে যাওয়া হলো। কি বলবো তোমায়, হরর মুভিতে যেমন পুরনো হাভেলি দেখায় ঠিক ওই রকম ওখানকার হসপিটাল। দেখেই তোমার ভয় করবে। তার উপর আবার ততটাই ভয়ঙ্কর ওখানকার চিকিৎসা ব্যবস্থা। ওষুধ বিশুদ্ধ তেমন কিছুই নেই, যাও বা আছে ডেট এক্সপায়ার হয়ে গেছে। শেষে ওই দেখে আমি বললাম যে আপনারা আমাকে ওষুধ লিখে দিন, আমি এনে দেব। কিন্তু আমি একটা মেয়ে, বয়সও তখন আমার কম, রাস্তাঘাট কিছুই চিনি না। তাও আমি কত দূর দূর থেকে গিয়ে ওষুধ নিয়ে আসতাম। একদিন তো এসে দেখি যে স্যালাইন শেষ হয়ে গেছে, বোতলে রক্ত উঠছে।
কিন্তু তবুও দেখার কেউ নেই, এরকম যাচ্ছে তাই অবস্থা। তো দেখা গেল এত কিছু করেও কোনোই লাভ হচ্ছে না। দিন দিনই ওর অবস্থা আরো খারাপের দিকে যাচ্ছে। চোখ মুখগুলোই কেমন যেন অন্যরকম হয়ে যাচ্ছে। দেখেই ভয় লাগছে আমার। এক সময় তো ওখান থেকেও জানিয়ে দিল যে ওনাদের হাতের বাইরে, ওনারা কিছু আর করতে পারবেন না। ওনাকে যদি বাঁচাতে চাই তাহলে যেন অন্য কোথাও নিয়ে যাই। কিন্তু আমি কি করব তখন আর কিছুই বুঝতে পারছি না। ভাবছি বাড়িতে জানাবো, কিন্তু জানিও যে কোনো লাভ হবে তা তো মনে হয় না। এদিকে দিনের পর দিন আমি রাত জাগা, না খাওয়া দাওয়া না ঘুম, মাথাও কাজ করছে না, পাগলের মতো তখন অবস্থা আমার। তো এরপরে ওকে ছুটি করিয়ে আবার হোটেলে নিয়ে এলাম। তখন আমার একটা কথা মনে হলো, যদি এটা শরীর খারাপই হতো তাহলে কোনো না কোনো ওষুধ তো নিশ্চয়ই ধরতো। মানে এ নিশ্চয়ই শরীর খারাপ নয়, নিশ্চয়ই অন্য কোনো ব্যাপার। আমরা যে সেদিন ভর দুপুর বেলায় না বুঝে শ্মশানে গিয়েছিলাম, শ্মশানের মধ্যে ও টয়লেট করেছিল, তার জন্যে কি নেগেটিভ কিছু প্রভাব পড়েছে ওর ওপরে? তার জন্যে কি কোনো ওষুধ ধরছে না? শেষ করে ফেলতে চাইছে ওকে। কিন্তু কিন্তু ওর যদি কিছু হয়ে যায় তাহলে তাহলে কি জবাব দেব আমি সবাইকে? ওকে ছাড়া আমি বাঁচতে পারবো না। ও যদি না থাকে তাহলে আমিও নিজেকে শেষ করে দেব। এখানে পাহাড় থেকে ঝাঁপ দিয়ে নিজেকে শেষ করে ফেলবো আমি, আর ফিরবো না। কিন্তু যতক্ষণ দেহে প্রাণ আছে, যতক্ষণ দেহে রক্ত আছে, ততক্ষণ চেষ্টার কোনো ত্রুটি রাখবো না। এইসব ভেবে এরপর আমি গেলাম রিসেপশনে। ওখানে যিনি বাংলা বোঝেন তার সঙ্গে গিয়ে দেখা করলাম। তাকে জানালাম আমার এই মনের কথাটা। তিনি তখন আমায় একজনের কথা বললেন যে যদি পারেন তো তাকে একবার নিয়ে আসুন। তিনি এসব ঝাড়ফুঁক মাদুলি কবচ করেন, আমি জানি। ওনাকেই নিয়ে আসুন। আমি তখন ওনাকে বললাম, না কাকা, আমি যাব না। ওকে একা রেখে যেতে আমার সাহস হচ্ছে না। মনে হচ্ছে যেন আমি একটু সরলেই কেউ ওকে নিয়ে যাবে, যেন সে তারই অপেক্ষায় বসে আছে। তাই আমি যেতে পারবো না কাকা। আপনি একটু কষ্ট করে যান না, টাকা পয়সা যা লাগে সব দেব। ও ছাড়া যে আমার আর কেউ নেই কাকা, একটু সাহায্য করুন না। তো এরপরে উনি গিয়ে তাকে নিয়ে এলেন। তিনি এসে ওকে দেখে শুনে কি বুঝলেন কে জানে, টুকটাক একটু ঝাড়ফুঁক করেই উঠে পড়লেন। খেয়াল করলাম ওনার চোখে মুখে স্পষ্ট আতঙ্কের ছায়া। বললেন, মারাত্মক কিছু ধরেছে ওকে। এ আমার কাজ নয়, আমি পারবো না। আমি একজনের ঠিকানা দিচ্ছি, তাকে পারলে নিয়ে আসুন। পারলে একমাত্র সেই পারবে, এছাড়া আর কেউ নয়। বলে এরপর উনি চলে গেলেন। তখন আমি কাকাকে আবারও রিকোয়েস্ট করলাম। কাকা বললেন, সে তো অনেক দূর, যেতে লাগবে 3 ঘন্টা, আসতে লাগবে 3 ঘন্টা। আমি বললাম, যত দূরই হোক কাকা, তাকে আনতেই হবে তাকে। মনে করো না তোমার মেয়ে বিপদে পড়েছে, তুমি ছাড়া এখানে আর তার কেউ নেই সাহায্য করার। যত টাকা লাগে, যা লাগে সব দেব আমি। তুমি প্লিজ প্লিজ তাকে একবার নিয়ে এসো না কাকা। এরপর কাকা আবার গেলেন তাকে আনতে। কিন্তু আবার এমনই পোড়া কপাল, সেই লোক তখন বাড়িতে নেই। উনি নাকি আগামীকাল ফিরবেন। কাকা আমাকে রিসেপশনে ফোন করে এই কথা জানালেন। সেই শুনে তো আমি হতাশ হয়ে পড়লাম যে এত সমস্যা কেন? অভাগা যেদিকে যায় কেন সাগর শুকিয়ে যায়? তাহলে কি
আমি ওকে বাঁচাতে পারবো না। তো রিসেপশনে ফোন করে কাকার সঙ্গে কথা বলে আমি কাঁদতে কাঁদতে আবার রুমে ফিরছি। এমন সময় একজন ভদ্রমহিলা ও একজন ভদ্রলোকের সঙ্গে আমার দেখা। আমার ওই পাগলের মতো অবস্থা দেখে ওনারা তখন আমায় জিজ্ঞেস করলেন, এক্সকিউজ মি, কি হয়েছে, কোনো সমস্যা? দেখলাম বাঙালি। আমি যেন মনে একটু বল পেলাম। তখন আর নিজেকে ধরে রাখতে পারলাম না। আমি কাঁদতে কাঁদতে সব ঘটনা বললাম ওনাদের। ওনারা তখন আমাকে বললেন, আচ্ছা, আমরা যদি তোমায় কিছু করতে বলি করতে পারবে? আমি বললাম, পারবো, ওর জন্য আমি সব কিছু করতে পারবো। ওর জন্য সব কিছু ছেড়ে এসেছি, দরকার হলে এই জীবনটাও ছেড়ে দেব। ওনারা তখন বললেন, তুমি হনুমান চালিসা জানো? আমি বললাম, না দাদা। ওনারা বললেন, আমরা যদি তোমায় বই দিই তুমি পড়তে পারবে? আমি বললাম, হ্যাঁ হ্যাঁ, পড়তে পারবো। ওনারা তখন বললেন, ঠিক আছে, কিন্তু তোমাকে দেখে তো মনে হচ্ছে না যে তুমি ফ্রেশ আছো। যাও, আগে গিয়ে ফ্রেশ হয়ে নাও, তারপর দিচ্ছি। তো এরপরে ওনাদেরকে ওর কাছে বসিয়ে রেখে আমি ফ্রেশ হতে গেলাম। আয়নায় নিজেকে দেখে আমি যেন নিজেকে চিনতে পারছিলাম না, এমনই চোখ মুখের অবস্থা আমার। তো তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে এরপর আমি আবার বেরিয়ে এলাম। ওনারা তারপর আমাকে হনুমান চালিসার একটা বই দিলেন। বললেন যে, নাও, বিশ্বাসের সঙ্গে ভগবানের কাছে আকুতি জানিয়ে তুমি এটা পাঠ করো, দেখবে নিশ্চয়ই ফল পাবে। তো এরপরে আমি ওর মাথার কাছে বসে ওকে ছুঁয়ে সারাটা রাত হনুমান চালিসা পাঠ করলাম। কতবার যে পড়েছি তার কোনো হিসেব নেই। একবার শেষ হচ্ছে, আবার পড়া শুরু করছি। এমন করতে করতে আমার যে কখন চোখ লেগে গিয়েছে আমার নিজেরই হুঁশ নেই। বুঝতে পারলাম না এতদিন পর সেদিনই কেন আমার চোখে ঘুম চলে এলো। তারপর হঠাৎই একটা কথায় আমার ঘুম ভাঙল। কি গো, একটু চা খাবো, কেটলিটা কোথায়? কথাটা যেন আমার কানের মধ্যে দিয়ে মাথার মধ্যে গিয়ে পৌঁছলো। চোখ খুলে দেখলাম যে ও আমার সামনে দাঁড়িয়ে। হাঁ করে আমি ওর মুখের দিকে তখন তাকিয়ে আছি। একবার ভাবছি যে আমি বোধহয় স্বপ্ন দেখছি, আর একবার ভাবছি যে হয়তো মারা গেছে, ওর আত্মা বোধহয় আমার সঙ্গে কথা বলছে। শেষে ও আমাকে ধাক্কা দিয়ে ডাকতেই তখন আমার সম্বিত ফিরল। মানে আমি যা দেখছি তা সত্যি। ও সত্যি দাঁড়িয়ে আছে আমার সামনে। যে মানুষ আজ 5 দিন বিছানায় মরার মতো পড়েছিল, আজ হঠাৎ করে সে আমার সামনে দাঁড়িয়ে। আমার তো যেন নিজের চোখকেই তো কোনো বিশ্বাস হচ্ছিল না। তো দেখিয়ে পর ও কেটলিটা নিয়ে নিজে চা করতে গেল। আমি অবাক হয়ে তাকিয়ে আছি ওর দিকে, শুধু ভাবছি যে এটা কি করে সম্ভব, কি করে হলো এটা। তারপর আমি ছুটে গিয়ে সেই দাদা বৌদিকে ডেকে নিয়ে এলাম। রিসেপশন থেকেও লোক এলো। সবাই তো এই চমৎকার দেখে অবাক। এদিকে ও অবাক, ও তো কিছু জানেই না যে এতদিন ওর সঙ্গে কি হয়েছে। তো সেই দাদা বৌদি তখন বললেন, বলেছিলাম না, মনে বিশ্বাস রেখে ভগবানকে আকুতি জানিয়ে পড়ো, ঠিক ফল পাবে। এমন সময় ম্যানেজার একটা কথা বললেন, আরে ওদিকের ওই কাঁচটার কর্নারটা ভাঙলো কি করে? সঙ্গে সঙ্গে আমরা চোখ তুলে তাকালাম ওদিকে। দেখলাম যে সত্যি ওদিককার একটা কাঁচের একটা অংশ বাজেভাবে ভাঙা, কিন্তু এর আগে তো ওটা ভাঙা ছিল না। আর এত ওপরে যে কোনো কিছু লেগেও ভেঙে যাবার কথা নয়। তখন সেই দাদা বললেন, আমি বুঝতে পেরেছি কি হয়েছে। শোনো,
তোমরা যখন ওখানে গিয়েছিলে, ওখানে টয়লেট করেছিল, তখন ওখান থেকেই কিছু একটা ঢুকে গিয়েছিল ওর মধ্যে, খারাপ কোনো শক্তি। সেই ওর শরীর খারাপ করায়, সেই তোমাদের এত ভুগিয়ে মারে। কিন্তু তুমি যখন রাতভর ওর কাছে বসে সেই হনুমান চালিসা পাঠ করেছ, তখন সে আর থাকতে পারেনি। ওর শরীর থেকে বেরিয়ে ওইভাবে কাঁচ ভেঙে ও বেরিয়ে গেছে। তারপরেই ও সুস্থ হয়েছে, আর ভয় নেই। তারপর আমি দাদা বৌদিকে অশেষ ধন্যবাদ জানালাম আর বললাম, আচ্ছা দাদা, এখানে কোথাও হনুমানজির মন্দির আছে? আমি যাব পুজো দিতে। ওনারা বললেন, না, এখানে হনুমানজির তো কোনো মন্দির নেই। একটু দূরে একটা মা কালীর মন্দির আছে, চাইলে সেখানে যেতে পারো। তো এরপরে আমি ওখানেই গেলাম, পুজো দিলাম, অশেষ কৃতজ্ঞতা জানালাম ভগবানকে যে উনি সাথ না দিলে এই যুদ্ধে আমি কিছুতেই জয়ী হতে পারতাম না, ওকে প্রাণে বাঁচাতে পারতাম না। তো এরপরে যখন পুজো দিয়ে ফিরছি, তখন আবার একটা ঘটনা ঘটল। তখন পুরোহিত মশাই আমাকে ডাকলেন। মন্দিরে তখন আর কেউ নেই। উনি বললেন, রুক যাও বেটি, প্রসাদ নেই লেগি ক্যা? বলে এরপর উনি আমাকে প্রসাদ দিলেন আর বললেন যে ভগবানকে কোথাও খুঁজতে লাগে না, তিনি তো সব জায়গায় আছেন, মনের মধ্যে আছেন। তারপরে ফিরে এসে সেই প্রসাদ আমি সবাইকে দিলাম, কিন্তু সেই প্রসাদ দেখেই তো সবাই অবাক। বলল, লাড্ডু ভোগ কাহাं से मिला आपको? কলকাতা से लाई है क्या? আমি বললাম, কেন, আমি তো মন্দিরে গিয়েছিলাম, ওখান থেকে পুরোহিত মশাই দিলেন। ওনারা কেউই তো আমার কথা বিশ্বাস করতে চাইছিলেন না। বলেন, কিন্তু লাড্ডু তো এখানে কোথাও পাওয়া যায় না, আমরা এতদিন ধরে এখানে আছি, কোথাও তো লাড্ডু দেখিনি, এখানে কোথাও লাড্ডু তৈরি হয় না। সেই শুনে তো আমি আবারও অবাক হয়ে গেলাম। যদি এখানে কোথাও লাড্ডু নাই পাওয়া যায়, তাহলে উনি আমাকে লাড্ডু প্রসাদ দিলেন কোত্থেকে? জানি না ভাই, সত্যি জানি না। উনি কি আদৌ পুরোহিত মশাই ছিলেন নাকি অন্য কেউ ছিলেন, তাও জানি না। তবে ওসব দিনের কথা ভাবলে এখন আমি শিউরে উঠি, কেমন যেন ভয় লাগে এখনো আমার। কিন্তু আমি একটা জিনিস বুঝেছি, জানো, আমাদের আশেপাশে যেমন খারাপ শক্তি আছে, তেমন ভালো শক্তিও আছে, শুধু বিশ্বাস রেখে তাকে স্মরণ করতে হয়। তো এই ছিল বন্ধুরা আজকের ঘটনা, অসাধারণ দুর্দান্ত ঘটনা। আর সোনিয়াদি, তোমাকে যুদ্ধ জয়ের শুভেচ্ছা জানাই। আর বন্ধুরা, তোমাদের কেমন লাগলো আজকের ঘটনাটা কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে ফেসবুক, ইনস্টাগ্রাম বা পরিচিত মানুষদের সঙ্গে প্লিজ শেয়ার করে নিও। আর হ্যাঁ, এমন ঘটনা যদি তোমাদেরও থেকে থাকে আর তোমরা এখানে শেয়ার করতে চাও, তাহলে ডেসক্রিপশনে দেওয়া এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। যদি লিখতে পারো তো লিখে, না হলে ভয়েস মেসেজ করে বলতে পারো। এবারে গত এপিসোডে গীতাদি লিখেছে, হ্যালো সোনা ভাই, তোমার ঘটনা শুনছি অপূর্ব কণ্ঠে। সুদেশ সিংহ রায় লিখেছে, অন্যায় করলে শাস্তি তো পেতেই হয়, ঈশ্বর শাস্তি দেন, ভালো লাগলো ঘটনাটা। অমিতা জেঠিমা লিখেছেন, চলে এসেছি ঘটনা শুনতে, জানি অসাধারণ হবে। সোমা মুখার্জি লিখেছে, অসাধারণ ঘটনা, দারুণ লাগলো। সৌরভ রায় লিখেছে, এই ঘটনায় প্রমাণ করে যে উনি সবকিছু দেখছেন, জয় মা কালী। মায়াদি লিখেছে, ভাই চলে এসেছি, ঘটনা যেমনই হোক তোমার পরিবেশনের কাছে সবকিছু খুব সুন্দর হয়ে ওঠে। গোপাল লিখেছে, মেরি ক্রিসমাস দাদা, তোমার ঘটনাগুলো এত অপূর্ব লাগে যে তোমার বলা কোনো ওয়ার্ডই মিস না করি, এই জন্য একই ভিডিও 2-3 বার শুনি। বাহ, থ্যাংক ইউ। তো এছাড়াও আরও কমেন্ট করেছ রুদ্র ব্যানার্জি, মিঠুন পাল, অক্ষয় অধিকারী, মনীষা কাকিমা, অজন্তা হরে, রোহিণী মালিক, মৌসুমী মুখার্জি, রূপসী গাঙ্গুলি সহ অসংখ্য অসংখ্য প্রিয় বন্ধুরা, তোমাদের প্রত্যেককেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকের এপিসোড এখানে শেষ করছি বন্ধুরা।
আবার দেখা হবে মঙ্গলবার আরও একটা জমজমাট অলৌকিক এপিসোড নিয়ে। সবাই খুব ভালো থেকো এবং ভালোবাসা নিও। ধন্যবাদ।